আসসালামু আলাইকুম। ঢাকার পল্টনের সম্প্রতি একটা বেশ বড় সমাবেশ হয়ে গেল, আর সেখান থেকে এমন কিছু দাবি উঠেছে যা দেশের রাজনীতির পুরো সমীকরণটাই হয়তো বদলে দিতে পারে। আমরা আজ সেই সমাবেশের গভীরে যাব, বোঝার চেষ্টা করব এই যে জুলাই জাতীয় সনদ আর গণভোটের কথা বলা হচ্ছে, এর আসল মানেটা কি। ঠিক তাই। এটা কি শুধু একটা সাধারণ রাজনৈতিক সমাবেশ ভাবলে কিন্তু একটা বড় ভুল হবে। কারণ এর পেছনে দেশের ভবিষ্যৎ রাজনীতির নকশা বদলে দেওয়ার একটা স্পষ্ট চেষ্টা দেখা যাচ্ছে। আজকের আলোচনায় আমরা খতিয়ে দেখব এই জুলাই সনদ আসলে কি, আর কেনই বা নির্বাচনের আগে গণভোটের মতো একটা বড় দাবি তোলা হচ্ছে। এর পেছনের কৌশল আর এর প্রভাব কি হতে পারে, সেটাই আজ আমরা বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। সমাবেশের যে বক্তব্যগুলো সবচেয়ে বেশি নজর কেড়েছে তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মোহাম্মদ মামুনুল হকের বক্তব্য। তিনি একদম সরাসরি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হবে না। এটা তো বেশ কড়া কথা। সরাসরি হবে না বলে দেওয়া হচ্ছে। শুধু কড়া কথা নয়, এই ভাষার ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কোনোরকম ছাড় দেওয়ার ইঙ্গিত নেই। এটা একটা চূড়ান্ত অবস্থানের ঘোষণা। তিনি আরও বলেছেন, কোনো পক্ষ যদি এই দাবি মেনে না নেয় তবে তারা তা বরদাস্ত করবে না। এই শব্দগুলো, এগুলো সাধারণ রাজনৈতিক আলোচনার ভাষা নয়। এগুলো এক ধরনের আল্টিমেটাম। এর মানে হলো তারা আলোচনার টেবিলে বসার আগেই নিজেদের শর্তগুলো চূড়ান্ত করে দিচ্ছে। আপনার এই পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং। তার মানে তারা শুধু নির্বাচনে অংশ নেওয়ার কথা বলছে না, বরং নির্বাচনটা কেমন হবে, কোন নিয়মে হবে, সেটাই আগে ঠিক করতে চাইছে। আচ্ছা, এই একই রকম সুর কি আমরা জোটের অন্য নেতাদের গলাতেও শুনেছি, নাকি এটা শুধু একজনের ব্যক্তিগত অবস্থান? না না, এখানেই কৌশলটা স্পষ্ট হয়। একই সমাবেশে জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমানও প্রায় একই কথা বলেছেন। তার ভাষ্যমতে যারা জুলাই বিপ্লব বা জুলাই সনদ মানবে না তাদের জন্য ২০২৬ সালের নির্বাচন সম্ভব নয়। আচ্ছা, দেখুন, দুজন গুরুত্বপূর্ণ নেতা একই মঞ্চ থেকে প্রায় একই ভাষায় একই শর্ত জুড়ে দিচ্ছেন। এটা কাকতালীয় নয়, একদমই নয়। এটা একটা সমন্বিত কৌশল। এর মাধ্যমে বার্তাটা খুব পরিষ্কার করে দেওয়া হচ্ছে, আমাদের দাবি না মানলে আমরা পুরো নির্বাচনী প্রক্রিয়ার বৈধতা নিয়েই প্রশ্ন তুলব। কিন্তু এটা কি অন্যভাবেও দেখা যায় না? হতে পারে এটা তাদের সম্মিলিত শক্তির একটা প্রদর্শন। আবার এটাও তো মনে হতে পারে যে তারা হয়তো বুঝতে পারছে এককভাবে তাদের দাবিগুলো গুরুত্ব পাবে না, তাই একসুরে কথা বলতে বাধ্য হচ্ছে। এটা কি আসলে শক্তি নাকি দুর্বলতার লক্ষণ? চমৎকার প্রশ্ন। এটা আসলে দুইভাবেই দেখার সুযোগ আছে। একদিকে এটা অবশ্যই একটা শক্তির প্রদর্শন, কারণ একাধিক দল একমত হয়ে একটা কঠোর অবস্থান নিতে পারছে, যা তাদের সমর্থকদের ঐক্যবদ্ধ করবে। অন্যদিকে আপনার কথাও ঠিক, এটা এমনও ইঙ্গিত দেয় যে দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় এককভাবে পরিবর্তন আনাটা কঠিন, তাই এই সম্মিলিত চাপের কৌশল বেছে নেওয়া হয়েছে। তারা চাইছে তাদের দাবিগুলো জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসুক, যা তারা ইতিমধ্যেই করতে পেরেছে। বেশ, এই যে তারা একটা বড়সড় দাবি জানাচ্ছে, এর পেছনে নিশ্চয়ই একটা সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ আছে। আমাদের হাতে থাকা সূত্রগুলো কি বলছে? হ্যাঁ, অবশ্যই আছে। এটা শুধু ফাঁকা বলি নয়, এর পেছনে ৫ দফা দাবির একটা পরিষ্কার কাঠামো রয়েছে। আমার হাতে যে ৫ দফা দাবির তালিকাটা আছে, সেটা দেখলে মনে হয় এটা একটা পুরো প্যাকেজ। কোনো একটা দাবি আলাদা করে দেখার সুযোগ নেই। প্রথম দাবিটাই যেমন সরকারি আদেশের মাধ্যমে জুলাই সনদকে প্রাথমিক আইনি ভিত্তি দিতে হবে। ঠিক। অর্থাৎ তারা সংসদীয় প্রক্রিয়ার জন্য অপেক্ষা করতে রাজি নয়। তারা চাইছে সরকার একটা নির্বাহী আদেশের মাধ্যমে এই সনদকে স্বীকৃতি দিক, যা এর আইনি যাত্রার প্রথম ধাপ হবে। এটা একটা বেশ বড় দাবি। দ্বিতীয় দাবিটি এর সাথেই যুক্ত। তারা বলছে নভেম্বরের মধ্যেই এই সনদের ওপর একটি জাতীয় গণভোট আয়োজন করতে হবে। বিষয়টা বেশ অদ্ভুত না? নির্বাচনের ঠিক আগে দেশের সংবিধান বা মূল আইনি কাঠামোর বাইরে তৈরি করা একটা সনদের ওপর গণভোট, এর পেছনে কি যুক্তি থাকতে পারে? এর পেছনের কৌশলটা হলো বৈধতা আদায় করা। সংসদীয় প্রক্রিয়ায় হয়তো এই সনদ পাশ করানো কঠিন বা সময় সাপেক্ষ হবে, কিন্তু গণভোটে যদি এর পক্ষে রায় আসে তাহলে এটা একটা এনর্মাস নৈতিক এবং রাজনৈতিক শক্তি পাবে।
তখন এটাকে অগ্রাহ্য করা যে কোনো সরকারের জন্যই কঠিন হয়ে পড়বে। তারা আসলে আইনি প্রক্রিয়ার একটা বিকল্প পথ তৈরি করতে চাইছে। এই জুলাই সনদের কথা তো বারবার আসছে, কিন্তু এর ভেতরে ঠিক কি বিষয় আছে সে সম্পর্কে কি সূত্রগুলোতে বিস্তারিত কিছু বলা হয়েছে? সনদটা দেখতে কেমন? এর মূল নীতিগুলো কি? আর এটাই পুরো বিষয়টার সবচেয়ে রহস্যময় দিক। সূত্রগুলোতে সনদের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছুই বলা হয়নি। শুধু বলা হয়েছে এটা ভবিষ্যৎ বাংলাদেশের একটি রূপরেখা। এখান থেকে বোঝা যায় এই মুহূর্তে তাদের ফোকাসটা সনদের কিয়ের চেয়ে সনদের স্বীকৃতির ওপর অনেক বেশি। হয়তো তারা চাইছে আগে মূল দাবিটা আদায় করে নিতে, তারপর বিস্তারিত বিষয়গুলো নিয়ে দরকষাকষি করতে। এটা একটা চতুর রাজনৈতিক কৌশলও হতে পারে। ইন্টারেস্টিং। এর পরের দাবিটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে পিআর পদ্ধতি চালু করতে হবে। এই টার্মটা আমরা অনেকেই বিভিন্ন সময় শুনি, কিন্তু সাধারণ একজন শ্রোতার জন্য যদি একটু সহজ করে বুঝিয়ে বলতেন এর মানেটা ঠিক কি? অবশ্যই। ভাবুন তো, দেশের নির্বাচনটা একটা বড় কেকের মতো। আমাদের দেশে এখন যে ফার্স্ট পাস দ্য পোস্ট ব্যবস্থা চালু আছে, সেখানে বিষয়টা হলো উইনার টেকস অল। অর্থাৎ একটা আসনে যে প্রার্থী এক ভোটেও জেতেন, তিনি পুরো আসনটাই পেয়ে যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 49% ভোট পেলেও তার কোনো মূল্য থাকে না। আচ্ছা। কিন্তু পিআর সিস্টেমে ব্যাপারটা ভিন্ন। এখানে আপনি যেটুকু ভোট পাবেন, কেকের ঠিক ততটুকু অংশই আপনার। অর্থাৎ একটা দল যদি সারা দেশে 30% ভোট পায়, তাহলে তারা সংসদের প্রায় 30% আসনই পাবে। তার মানে এখনকার সিস্টেমে একটা দল হয়তো সারা দেশে অনেক ভোট পেল, কিন্তু খুব কম আসনে জেতার কারণে সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকল না। এই ধরনের অসামঞ্জস্য দূর হবে? একদম। আর এই জোট কেন এই দাবিটা করছে, সেটা তাদের গঠন দেখলেই স্পষ্ট হয়ে যায়। এই জোটে অনেকগুলো ছোট ও মাঝারি দল আছে, যারা বর্তমান ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে বড় দলগুলোর সঙ্গে পেরে ওঠে না। তাদের অনেকেই হয়তো সারা দেশে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পায়, কিন্তু কোনো আসনই প্রথম হতে পারে না। তাদের জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব মানে শুধু একটা নির্বাচনী সংস্কার নয়, এটা তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার একটা গ্যারান্টি। এর মাধ্যমে সংসদে তাদের কণ্ঠস্বর নিশ্চিত হবে। বুঝলাম। তাহলে এটা তাদের জন্য একটা অস্তিত্বের প্রশ্ন। চতুর্থ দাবিটা তো বেশ পরিচিত, লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। এই কথাটা তো আমরা সব নির্বাচনের আগেই শুনি। এই সনদের সাথে জুড়ে দেওয়ায় এটার গুরুত্ব বা অর্থ কি বদলে যাচ্ছে? হ্যাঁ, এখানে এর অর্থটা আরও গভীর হতে পারে। সাধারণভাবে লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা বুঝি সব দলের জন্য সমান প্রচারের সুযোগ, প্রশাসনকে নিরপেক্ষ রাখা ইত্যাদি। কিন্তু যখন এই দাবিটা জুলাই সনদ বাস্তবায়নের প্যাকেজের অংশ হিসেবে আসছে, তখন এর মানে হতে পারে সেই সনদে উল্লেখিত নিয়ম অনুযায়ী একটা ক্ষেত্র তৈরি করা। অর্থাৎ এখানে সমান সুযোগের সংজ্ঞাটাই হয়তো তারা নতুন করে দিতে চাইছে। আর পঞ্চম বা শেষ দাবিটি হল নির্বাচনের আগে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো চূড়ান্ত করতে হবে। এটা অনেকটা আলোচনার দরজা খোলা রাখার মতো একটা দফা, যাতে ভবিষ্যতে আরও কিছু যোগ করার সুযোগ থাকে। এই দাবিগুলো তো বেশ বড়সড়, আর দেশের নির্বাচনী ব্যবস্থায় মৌলিক পরিবর্তনের কথা বলছে। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, হঠাৎ করে এখন কেন? নির্বাচনের ঠিক আগে এমন কঠোর অবস্থান নেওয়ার পেছনে বিশেষ কোনো কারণ আছে কি? সূত্রগুলো কি বলছে? সূত্রগুলো বলছে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং প্রধান দলগুলোর মধ্যে বাড়তে থাকা তিক্ততাই এর মূল কারণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যখন স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া বা সংলাপের পথ বন্ধ হয়ে যায়, তখনই এই ধরনের শর্তারোপের রাজনীতি সামনে আসে। এই জোট হয়তো মনে করছে দেশের বর্তমান পরিস্থিতিতে একটা বড় ঝাঁকুনি না দিলে তাদের কথা শোনা হবে না। তাই তারা নির্বাচনের ঠিক আগে এমন একটা সময়ে এই দাবিগুলো তুলেছে যখন সরকারের ওপর এক ধরনের চাপ সৃষ্টি করা সম্ভব। এটা এক কথায় এজেন্ডা সেট করার একটা চেষ্টা। তারা চাইছে দেশের সব আলোচনা এখন তাদের দাবিকে ঘিরেই হোক। পরিস্থিতিটা তাহলে বেশ জটিল। আর এই জটিলতার মধ্যেই এই নতুন দাবিগুলো রাজনীতির মাঠে নতুন করে উত্তেজনা তৈরি করছে। অবশ্যই। আর আমাদের এই পুরো আলোচনাটাই কিন্তু সংবাদ মাধ্যমে আসা তথ্যের ওপর ভিত্তি করে। আমরা এখানে কোনো রাজনৈতিক অবস্থান নিচ্ছি না বা কোনো পক্ষকে সমর্থন করছি না।
আমাদের লক্ষ্য হল সূত্র থেকে পাওয়া তথ্যগুলোকে বিশ্লেষণ করে একটা পরিষ্কার চিত্র তুলে ধরা, যাতে শ্রোতারা নিজেরাই পুরো বিষয়টা বুঝতে পারেন। একদম ঠিক। তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম তা হল ৮টি দলের একটি জোট নির্বাচনের আগেই খেলার কিছু মৌলিক নিয়মকানুন বদলে ফেলার একটা শক্ত দাবি তুলেছে। আর এর কেন্দ্রে রয়েছে জুলাই সনদ নামের একটি রূপরেখা এবং গণভোটের মাধ্যমে সেটিকে আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাব। হ্যাঁ, আর মূল টেকঅ্যাওয়ে হল গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরেই থেকেই এর কিছু মৌলিক কাঠামোর পরিবর্তনের দাবি উঠছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে একটা বড় বিতর্কের জন্ম দিয়েছে। এটা শুধু নির্বাচনের জয়-পরাজয়ের বিষয় নয়, বরং নির্বাচনী ব্যবস্থার সংস্কারের একটি গভীর আলোচনা। তবে সূত্র অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে যতই মতপার্থক্য থাকুক না কেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাটা সবকিছুর ঊর্ধ্বে থাকা উচিত। নিঃসন্দেহে। আলোচনাটা শেষ করার আগে আমার মাথায় একটা প্রশ্ন আসছে। যখন কোনো রাজনৈতিক গোষ্ঠী নির্বাচনের প্রক্রিয়া বা এর মৌলিক নিয়মকানুন নিয়েই প্রশ্ন তোলে এবং সেই নিয়ম পরিবর্তনের দাবিকে নির্বাচনের পূর্বশর্ত হিসেবে জুড়ে দেয়, তখন সাধারণ ভোটারদের কাছে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা রাখাটা কতটা কঠিন বা সহজ হয়ে পড়ে, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।